ফেসবুকে একটা পোস্ট যেটা করেছেন মৌপিয়া নন্দী, যেটা দেখে দর্শক আমারও কিন্তু গায়ে লেগেছে। আমি সেই জন্যে কিছু কথা বলতে এলাম। এই হচ্ছে সেই পোস্ট। দেখুন উনি কি লিখেছেন। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে বিরাট বৈপ্লবিক কোনো কাজ করার জন্যে সরকারের রোষে পড়েছেন পঙ্কজ দত্ত। মিথ্যে কথা। মহিলাদের একাংশের প্রতি অত্যন্ত আপত্তিকর ও বৈষম্যমূলক মন্তব্যের জন্যে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এমনকি বিচারপতিও ক্ষুব্ধ এবং তাকে রক্ষা কবচ তো দেননি, তীব্র ভৎসনা করেছেন। নিন্দা করুন, একে ডিসকাউন্ট দেওয়া মানে আপনিও এন্ডোর্স করেন যে সোনাগাছির মহিলাদের ধর্ষিত ও খুন হওয়া খুবই জায়েজ ব্যাপার। আমি কেন বলছি যে এই কথাটা আমারও গায়ে লেগেছে? এই জন্যই বলছি কারণ আমিও রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের ব্যাপারে কিছু কথা বলেছি এবং এটাও বলেছি যে আমি ওনার পাশে রয়েছি এবং ওনার যে মন্তব্য নিয়ে এত বিতর্ক কেস হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছি এবং বলার চেষ্টা করেছি যে উনি যে কথাটা বলেছেন সেটাকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং সেটা নিয়ে কেস হয়ে গেল। উনি কি এই রকম মানুষ যে সোনাগাছিতে এরকম কিছু হলে উনি সেটাকে বলবেন যে ঠিক হয়েছে, ওটা হওয়াই দরকার, ওখানে ওটাই হয়, বা হলে উনি কোনো প্রতিবাদ করবেন না? উনি কি এই রকম মানুষ? মানুষটা তো এমন না। কিন্তু হ্যাঁ, উনি যে মন্তব্য করেছেন, মন্তব্যের একটা অংশ এমন বলে ফেলেছেন, ফেঁসে গেছেন, অজান্তে ফেঁসে গেছেন। মানুষটি এমন না, উনি ওটা ভেবে মানে বলতে যাননি, কিন্তু এমন ভাবে বলে ফেলেছেন, এখন তার জন্য ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবং আমি এটাও বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ উনি হয়েছিলেন, কিন্তু হাইকোর্ট রক্ষা কবচ দেয়নি, ক্ষুব্ধ হাইকোর্ট, ভৎসনাও করেছে, এটাও বলেছিলাম। এবং আমি তারও একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আসলে বাক্য অনুযায়ী যদি বিচার হয়, মানে যে কথাটা বলেছেন সেই অনুযায়ী যদি বিচারটা হয়, তাহলে অবশ্যই ওনাকে প্রশ্নের মুখে পড়তে হবে বা হাইকোর্ট ক্ষুব্ধ হবেই। কারণ যে সেন্টেন্সটা উনি বলে ফেলেছেন, আইনের জায়গাতে তো সেন্টেন্স অনুযায়ী বিষয়টা হবে, তো সেখানে আদালত ক্ষুব্ধ হতেই পারে বা রক্ষা কবচ নাই দিতে পারে। কারণ যে কথাটা ওনার কাছ থেকে সামনে এসছে, উনি না চাইলেও, মানে আমি বারবার বলেছি, আজও বলবো, উনি কিন্তু ওই রকম বলতে মানে চাননি বা ওই রকম বলতে যাননি, কিন্তু বলে ফেলেছেন, মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে। সেন্টেন্স ওয়াইজ দেখতে গেলে সত্যি ওইটা খারাপই লেগেছে, ওই কথাটা না বললেই হতো। কিন্তু মানুষটি এমন না, ফেঁসে গেছেন। আমি দর্শক এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে, আপনারা শুনেছেন। আমি পরশুদিনে একটা ভিডিও করেছিলাম, তারপরে গতকালকে একটা ভিডিও করেছি। কালকে বটতলা থানা যেহেতু মানে আগেই নোটিশ করে ডেকেছিল, কালকে উনি গিয়েছিলেন, তো কালকে 5.5 ঘন্টা কলকাতার বটতলা থানা বসিয়ে রেখেছিল পঙ্কজ দত্তকে। তো আমি কালকেও বলেছি যে কি এমন ব্যাপার, 5.5 ঘন্টা লেগে গেল থানাতে তাকে বসিয়ে রাখা হলো। ওই তো একটা মন্তব্য, কেন এই মন্তব্য করেছেন এটাই হবে প্রশ্ন। এই মন্তব্যের মাধ্যমে কি বলতে চেয়েছেন আর একটা প্রশ্ন হতে পারে। পেছনে কেউ কি আছেন, কেউ কি এরকম মন্তব্য করতে বলেছেন, আরো একটা প্রশ্ন হতে পারে। তারপরে হয়তো নাম ঠিকানা অমক তমক, আবার যদি এরকম কিছু ভাবার চেষ্টা হয় এই মন্তব্য করার জন্য কিছু পয়সা করি এসছে কিনা। শাসক তো সবসময় পয়সা করির গন্ধ পেয়ে যায়, নিশ্চয়ই পেছনে কেউ টাকা ঢালছেন। আবার প্রয়োজন যদি আবার একটু মনে করে বা একটু সমস্যায় আরো ফেলার যদি মনে করে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, যেমন আমারটা করে দিয়েছিল। তো যাই হোক,
এই সংক্রান্ত যতই প্রশ্ন থাক তার উত্তর দিতে কতক্ষণ লাগবে? খুব যে আধ ঘন্টা। সেই জায়গাতে 5.5 ঘন্টা থানাতে কালকে বসিয়ে রাখা হয়েছিল। ফলে কতক্ষণ জেরা হয়েছে, কতক্ষণ বসিয়ে কষ্ট দেওয়া হয়েছে, আমি সেই সব নিয়ে দর্শক গতকালকে যা বলার বলেছি, যারা শোনেননি শুনে নেবেন। কিন্তু দর্শক, কালকে আরো একটা বিষয় যেটা চোখে পড়েছিল, যেটা নিয়েও আমি অনেক কথা বলেছি, যখন উনি থানাতে ছিলেন, হঠাৎ করে থানার চত্বরে মানে সোনাগাছির মহিলা বলে একদল মহিলা সেখানে পৌঁছে যায়। তারা গিয়ে যেটা বলার চেষ্টা করছিলেন মিডিয়াকে, শুনে নেবেন, আমি গতকালকে শুনিয়েছি সেই সব, যে মানে ওনারা সব আবার জুতোর মালা নিয়ে গেছিলেন, জুতোর মালা, যে কেন এরকম করবেন, বলবেন কেন, এই করবেন কেন, আমাদেরকে অপমান করবেন, একেবারে ফায়ার করে দেওয়া উচিত, এইরকম সব বক্তব্য। কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন ওনাদেরকে যে বলুন তো অ্যাকচুয়ালি কি মন্তব্যটা করেছেন পঙ্কজ দত্ত, তখন আর বলতে পারছেন না, আং বাং বলছেন, যে কথাগুলো আদৌ বলেননি পঙ্কজ দত্ত। একজন তো বলেই ফেললেন, আমি জানি না, আমি এসছি, জানেন না, চলে এসছেন প্রতিবাদ করতে, জানেনই না কি বলেছেন প্রাক্তন আইজি। ফলে এইসব দেখে শুনে দর্শক, আমি গতকাল কি বলেছিলাম, তাহলে কি লেলিয়ে দেওয়া হচ্ছে এই প্রাক্তন আইজির বিরুদ্ধে? শেষ পর্যন্ত তাহলে কি ওই সোনাগাছির মহিলাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে? কারণ যারা এসছেন প্রতিবাদ করতে তারাই তো বলছেন আমরা জানি না, বা যারা কিছু বলার চেষ্টা করছেন তারাও ঠিক করে বলতে পারছেন না যে কি বলেছেন এক্স্যাক্টলি পঙ্কজ দত্ত, উল্টো পাল্টা ব্যাখ্যা। তো তাহলে তারা কেন প্রতিবাদ করতে এসছেন, কেনই বা কেসটা হয়েছে? তাহলে কি কেউ পেছন থেকে লিড করেছেন, শিখিয়ে পড়িয়ে দিয়েছেন, প্রতিবাদের নামার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন? আর কি করি বা জানতে পেরে গেলেন যে আজকে ওখানে এসছেন পঙ্কজ দত্ত, যাকে তারা ভালো করে চেনেনি না, যা দেখে বুঝলাম কথা শুনে। ফলে আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনাকে জব্দ করার চেষ্টা হচ্ছে। এই যে মৌপিয়া নন্দী যে কথাটা এখানে বলেছেন, যে উনি কি এমন বিরাট বৈপ্লবিক কাজ করেছেন যার জন্য সরকারের রোষে পড়েছেন পঙ্কজ দত্ত, উনি সেটা বুঝতে পারছেন না যে কি কারণে রোষে পড়েছেন, কি কারণে রোষে পড়তে পারেন। আমরাও তো বিরাট কিছু কাজ করিনি, তো আমরা কেন রোষে পড়ছি, কেন আমাদের বিরুদ্ধে এত কেস টেস হচ্ছে? এক্ষুনি হয়তো বলবেন যে যেমন লোক তার তেমন তো কেস হবে, আমাদের নামে তো কই কেস হয় না। সত্যি হয় না ওনাদের নামে কেস, এটাই তো রহস্যের। বড় মিডিয়াতে কাজ করেন, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকেন ইদানিং কালে দেখতে পাচ্ছি, তো সত্যি কেস হয় না? আমাদের নামে কেস হয়, প্রচুর কেস হয়। আমার তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, আপনাদেরকে বললাম। তা আমরা কি এমন বৈপ্লবিক কাজ করে এসেছি যে আমাদেরকে এত রোষে পড়তে হবে? এই জন্যই রোষে পড়তে হচ্ছে যে আমাদের কথাগুলো শাসককে খুব বিধে, আমাদের কথাগুলো অসহ্য হয়ে পড়ে শাসকের ক্ষেত্রে, সেই জন্য নানান ভাবে মুখ বন্ধ করার চেষ্টা হয়। এই যে উনি হাইকোর্টের কথা বলেছেন না, বিচারপতির কথা বলেছেন, ওই বিচারপতিরাই বলে দিয়েছেন আমাদের নামে যে কেসগুলো হয়েছে সেই কেসগুলোর ক্ষেত্রে তারাও বুঝিয়ে দিয়েছেন যে আমাদেরকে কেন এইভাবে কেসে ফেলা হচ্ছে। মানে আমরা যে কথা বলছি সেই কথাটা বন্ধ করার জন্য ইচ্ছাকৃতভাবে শাসক এইসব কেসগুলো করছে, এই বিচারপতিরাই বলেছেন। অনেক বিচারপতি আমার জীবনে হয়ে গেছে, মানে বিভিন্ন কেস হয়েছে, তো বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতি দেখেছেন আমার মামলা, প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে কেন আমাদের বিরুদ্ধে কেসটা দেওয়া হয়। আসলে মুখটাকে বন্ধ করার চেষ্টা, শাসকের বিরুদ্ধে মুখটাকে বন্ধ করার চেষ্টা, অন্য কোনো বৈপ্লবিক কাজ আমরা করিনি। আর এটাও সত্যি, পঙ্কজ দত্ত প্রাক্তন আইজি, উনিও সত্যি কোনো বৈপ্লবিক কোনো কাজ করেননি, কিন্তু তার সত্ত্বেও উনার মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে। আমরা ছোট মানুষ, অল্প বুদ্ধি আমাদের, তাতে আমরা বুঝতে পারছি এই জন্য যে উনার মুখটাকেও বন্ধ করার চেষ্টা। কারণ উনি লাগাতার মিডিয়াতে, এবং একটা বড় চ্যানেল, উনি এখন যে চ্যানেলে কাজ করছেন কলকাতা টিভি, তার থেকে কয়েক গুণ বেশি দর্শক যে চ্যানেলে, এবিপি আনন্দ 1 নম্বর চ্যানেল, সেখানে এই পঙ্কজ দত্ত লাগাতার প্রোগ্রামে অংশ নেন, বক্তব্য রাখেন, শাসকের বিষয়ে যা উনি ফিল করেন একজন প্রাক্তন আইজি হিসেবে উনি বলে দেন। উনি কারো তোয়াক্কা করেন না, ওনাকে অনেকভাবে সমস্যায় ফেলার চেষ্টা হয়েছিল, তারপরেও উনি লাগাতার বলে যাচ্ছিলেন। এটাই হচ্ছে উনার অন্যায়। উনি বুঝতে পারছেন না কি এমন বৈপ্লবিক কাজ, কোনো বৈপ্লবিক কাজ না, শাসকের বিরুদ্ধে মুখর হওয়া, এটাই হচ্ছে উনার অন্যায়, পাপ উনাদের চোখে। সেই জন্য ওনাকে জব্দ করার জন্য এটা করা হয়েছে। আদারওয়াইজ এই ধরনের কেস
কেউ কখনো করার কথা ভাবতেন না। আর এই যে আমি কেন এতগুলো কথা বলছি দর্শক বলুন তো, আমি বলতে আসতাম না। আমি মৌপিয়া নন্দী সম্পর্কে কেন বলতে যাব? উনি একটি মিডিয়াতে আছেন, একটি হাউসে আছেন, যদিও ওই হাউস আমার বিরুদ্ধে অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেক কিছু বলার চেষ্টা করেছে। আমি নাকি জেল ছাড়া কোথাও যাইনি, আমাকে এইভাবে উপহাস করা হয়েছিল। আমার একটা কালো কোট ছিল, সেটা এখন আর পড়ি না, সেটা নিয়েও কত কি বলা হয়েছিল। অন্য একজন বলেছিলেন, মহিলা অ্যাঙ্কার। তো আমি নাকি জেল ছাড়া কোথাও যাইনি। আমি জেলে কতদিন ছিলাম? একবার ছিলাম 11 দিন, পরের বারে 50 দিনের মতো। আর ওনাদের মালিক এখন কতদিন জেলে রয়েছেন, কতদিন জেলে রয়েছেন দর্শক জানেন? আমি হিসেব করে এক্ষুনি বলতে পারবো না। ফলে যারা বড় বড় কথা বলেন তারাই জেলের ঘানি টানেন বেশি করে। এবং আমার বিরুদ্ধে তো মিথ্যা অভিযোগ ছিল, আমাকে ছাড়তে বাধ্য করেছিল কলকাতা হাইকোর্ট। আমি তো সেই গল্প বলেছি। একটা সময় যখন কলকাতা হাইকোর্ট বুঝে গেল যে আমাকে এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তখন এমন চাপ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট বলেছিল আমি কোনো অর্ডারই লিখবো না, মুখে বলছি এক্ষুনি শফিকুল ইসলামের মুক্তি চাই, 4টের মধ্যে মুক্তি চাই। সে আমার ইতিহাস দর্শক। তখনও ঘুমাচ্ছি, আমাকে জোর করে কার্যত জেল থেকে ঠেলে ঠেলে বের করে দিল যে 4টের মধ্যে তোমাকে বের করতেই হবে, নাহলে আমরা সমস্যায় পড়ে যাব। সেই ইতিহাস দর্শক। কিন্তু আজকে এই মালিকের কেন সেটা কেন হচ্ছে না? এখন শুনছি, অনেক গল্প শুনতে পাচ্ছি, জানি না, সেটা পরে বলবো। ওনাকে বের করার জন্য মৌপিয়া নন্দীরা কত কি সব কষ্ট করছেন, গল্প অনেক কানে আসছে। কিন্তু গল্প এলেও আমরা তো যাচাই করে তবেই তো বলবো, সেজন্য আমরা এইসব নিয়ে কিছু বলছি না, বলতে চাইও না। কিন্তু এই যে আমি বলছি যে আমি গল্প ওরে কানে আসছে, আমি গল্প শুনে কিছু বলবো না, বলতে চাই না। কেন বলছি কথাটা? কারণ আমরা যেহেতু মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, কোনো কিছু ঘটনা কিছু শুনলে সেটাকে যাচাই করে দেখে শুনে তারপর কথাগুলো বলতে হয়। আমার প্রশ্ন, যে কেস হয়েছে আর হয়েছে সব ঠিক আছে, পঙ্কজ দত্ত একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু অ্যাজ এ জার্নালিস্ট, এত বড় একজন সিনিয়র একজন সাংবাদিক, আচ্ছা ওনার নিজের বিবেচনা কি বলে? ওনার নিজের বিবেচনা কি বলে যে পঙ্কজ দত্ত সত্যি ওই কথাটা বলতে চেয়েছিলেন যে সোনাগাছির মহিলাদেরকে ধর্ষণ করে খুন করে দাও, ওটা অ্যালাউ করা যায়, ওটা জায়েজ, এটা বলতে চেয়েছেন? ওনার এই ফিলিংসটা হয়েছে, এই অনুধাবনটা হয়েছে একজন প্রাক্তন আইজির সম্পর্কে? উনি তো একজন সাংবাদিক। পলিটিক্যাল লোকেরা বলতে পারেন, তৃণমূলের লোকেরা বলতে পারেন, তৃণমূলের লোকেরা বলে টলে, কারণ যেহেতু শাসকের বিরুদ্ধে উনি কথা বলেন, তারা বলে টলে করতে পারেন। পলিটিক্যাল একটা ইস্যু, একটা ন্যারেটিভ তৈরি করে মানুষকে জব্দ করার জন্য, যেটা আর কি আমাদের ক্ষেত্রে হয়, ওনার ক্ষেত্রে হতে পারে, প্ল্যান করে মানে প্রতিবাদে নামিয়ে করতে পারেন, বলতেও পারেন মিডিয়ার সামনে। কিন্তু উনি তো একজন সাংবাদিক। একজন সাংবাদিক আমরা তো লোকজনদেরকে পড়ি, চোখ মুখ দেখলে আমরা পড়তে পারি। এবং একটা কথা আছে, বডি ল্যাঙ্গুয়েজ, মানে শরীরী ভাষা বলি না আমরা অনেক সময়। তো সেটা দেখে ওনার কি মনে হয়েছে যে পঙ্কজ দত্ত প্রাক্তন আইজি উনি এই টাইপের মানুষ? ওনার দেখে এটা মনে হয়েছে? যদি বলেন যে হ্যাঁ ওনার এটা মনে হয়েছে, তাহলে বলবো আমরা মানুষের শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে পড়তে শিখেছি, পড়তে পারি, তাহলে ওনার স্কুলের সঙ্গে হয়তো আমাদের মিলছে না। মানে আমরা যারা সাধারণ মানুষ, অনেকে, শুধু আমার তো একার কথা না, আপনারাও তো পড়েছেন। আমি আজকে আরেকবার শুনিয়ে দিই দর্শক আপনাদেরকে। এই যে এত কথা উনি বলেছেন, একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে বিরাট বৈপ্লবিক কোনো কাজ করার জন্য সরকারের রোষে পড়েছেন পঙ্কজ দত্ত। মিথ্যে কথা। মহিলাদের একাংশের প্রতি অত্যন্ত আপত্তিকর ও বৈষম্যমূলক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এবং আমি কেন এটা গায়ে পেরে নিচ্ছি বলুন তো দর্শক? কারণ আমি যেহেতু নিজেও পঙ্কজ দত্তর পাশে আছি বলে বলেছি। হ্যাঁ, উনি যে মন্তব্যটা করে ফেলেছেন, আমি সেটাকে সেদিনই বলেছি যে এইভাবে না বললেই পারতেন। কেন বলে ফেললেন সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ উনি মানুষটি এইরকম নন। কিন্তু যেটা বলেছেন ওই অনুযায়ী উনার বিচার হওয়া উচিত। কখনো তো বলবো না যে কলকাতা হাইকোর্ট ঠিক করেনি, সেটা তো বলবো না। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দেয়নি, সেন্টেন্স ওয়াইজ যেটা বলেছেন সেটাতে রক্ষা কবচ দেওয়া যায় না, কলকাতা হাইকোর্ট ভেবেছে। তো ফলে কলকাতা হাইকোর্ট কেন রক্ষা কবচ দিল না, তার তো কোনো প্রতিবাদ আমরা করিনি। কেন করতে যাব? আমরা তো বলছি যে সেন্টেন্সটা উনি বলেছেন সেটা না বললেই পারতেন। ওইটা যে কথাটা বলে ফেলেছেন, ওটা কিন্তু পঙ্কজ দত্তকে আমরা যেভাবে চিনি ওরকম বলার কথা না। মানুষটা ওই রকম না যে সোনাগাছিতে কাউকে ধর্ষণ করে খুন করে দিলে উনি চুপ করে বসে থাকবেন, বলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে, ওখানে ওই রকম হওয়া উচিত। মানুষটা ওই রকম না। কিন্তু যেহেতু বলে ফেলেছেন, ফেসে গেছেন। আমি বারবার একটা শব্দ বলেছি যে ফেসে গেছেন, এবার হয়তো শাস্তিও ওনাকে পেতে হবে, কিন্তু ওনার অজান্তে অনিচ্ছাকৃত ভাবে ওনাকে কষ্ট পেতে হবে।
আইন আইনের মতো করে চলবে, আইন কারো ক্ষেত্রে কেন সফট হবে, যদি কেউ ভুল করে থাকেন তার মতো করে বিচার অবশ্যই হবে, সেটা কলকাতা হাইকোর্ট মনে করেছে। আমরা কলকাতা হাইকোর্টের মন্তব্য নিয়ে কিছু বলিনি, কিন্তু আমার তো একটা ভালো লাগা খারাপ লাগার জায়গা তো থাকতেই পারে, আমার তো একটা বিবেক বিবেচনা থাকতেই পারে, তো সেই জায়গা থেকে কথাটা বলেছি। আমরা অনেকেই বলেছি। এখন দেখুন উনি লিখছেন যারা যারা কোথায় একে ডিসকাউন্ট দেওয়া মানে আপনিও এন্ডোর্স করেন যে সোনাগাছির মহিলাদের। এখন এটাকে যদি ডিসকাউন্ট ভাবা হয়, যারা আর কি ওনার পক্ষে আমরা কথা বলছি, অন্যায়কে সমর্থন করছে না, কিন্তু পাশে দাঁড়াচ্ছে এই সেন্সে, কারণ আমরা ভালো করে মানি যে মানুষটি এই রকম না, সেই জন্য। এখন যদি এইরকম কথা বলেন তার মানে এন্ডোর্স করছি আমরা মহিলাদেরকে, মানে ধর্ষিত বা খুন হওয়াকে জায়েজ হিসেবে, তো মানে ওনার অন্যায়টাকে যদি আমরা ডিসকাউন্ট ইত্যাদি ভেবে থাকি, আমার মনে হচ্ছে যে এটা আমার গায়ে লাগছে, যেহেতু আমি বলছি, সেই জন্য এতগুলো কথা বলছি। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে বক্তব্যটা আজকে আরো একবার শুনিয়ে দিই, আগে শুনিয়েছি, আমি আজকে আরো একবার শুনিয়ে দিই যে বক্তব্যটা নিয়ে এত বিতর্ক, সোনাগাছির মহিলাদেরকে দিয়ে কেস টেস ঠুকে দেওয়া হয়েছে, উনি এক্স্যাক্টলি কি বলেছিলেন, কি তুলনা টানতে গিয়েছিলেন আরজি করের বিষয়টা বলতে গিয়ে, আরো একবার শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমাকে বলুন, আমরা কখনো ভাবতে পারি যে আরজি কর মেডিকেল কলেজের মতো একটা জায়গা, যেখানে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, যেখানে আপনি দিন রাত 24 ঘন্টা লোকে লোকারণ্য, সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে, সেখানে এই ঘটনা ঘটতে পারে? একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে? ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম, এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গা হতে পারে না। এই কথাটা বলেছেন উনি, এটা যদি সোনাগাছিতে হতো তাহলে বলতাম হতেই পারে। আসলে উনি এই সেন্সে বলেছেন, আমি যেটা নিয়ে অনেকবার কথা বলেছি, সিকিউরিটির তফাৎটা বোঝানোর চেষ্টা করেছেন যে সোনাগাছিতে সিকিউরিটি সেরকম থাকে না, মেডিকেল কলেজ একটা মানে খুব জায়গা, সেখানে এই ঘটনা ঘটে গেল। সোনাগাছিতে অনেক অনেক সব উল্টোপাল্টা লোকেদের আনাগোনা থাকে, যদি সেখানে ঘটতো জানতাম যে সিকিউরিটি ল্যাবস ইত্যাদি ব্যাপারে ঘটেছে, কিন্তু আরজি করে ঘটনাটা ঘটলো কি করে? অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছেন, তার মানে এই না যে এই যে কথাটা উনি বলেছেন পোস্ট করে, যে একাংশের প্রতি কি যেন লিখেছেন না, আপনারা দেখছিলেন, মহিলাদের একাংশের প্রতি অত্যন্ত আপত্তিকর ও বৈষম্যমূলক মন্তব্যে, এটার মধ্যে মহিলাদের কথা উনি কখন কোথায় বললেন না, কোনো মানে আর কোনো শব্দ ইউজ করলেন, শুধু সোনাগাছি কথাটা বলেছেন। আর এর মানে হচ্ছে ধর্ষিত খুন হওয়া খুবই জায়েজ, মানে সোনাগাছির মহিলাদের ধর্ষিত খুন হওয়া খুবই জায়েজ ব্যাপার। আচ্ছা, ওনার ওই বক্তব্য থেকে এই বক্তব্যটা টানা, এই ন্যারেটিভটা তৈরি করা কি খুব জরুরি ছিল? মানে ওই সেন্সটা কি, মানে যে সেন্সে উনি বলেছেন কথাটা, বা যেভাবে যে সেন্টেন্সটাই উনি বলেছেন, আমি শুধু সেটাই যদি ধরি, তার ব্যাখ্যা কি এটা? তার ব্যাখ্যা কি মহিলাদেরকে আপত্তিকর এটা, বা ওই ধর্ষণ ও খুন করা খুবই জায়েজ ব্যাপার, ওর অর্থ কি এটা দাঁড়ায়? এই সেন্টেন্স কি দাঁড়ায়? বিশেষ করে আমি আবারও বলছি, উনি তো একজন সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিক, আমরা ফলো করি, ভালোই লাগতো, খারাপ লাগতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যাজ এ সাংবাদিক, জার্নালিস্ট, আমরা কি এইভাবে লোকটাকে পড়লাম, ওনার ওই বক্তব্যটাকে এইভাবে পড়লাম, আমরা একটু ক্লারিফিকেশন চাইতাম না যে আপনি এর মাধ্যমে কি বলতে চাইছেন? যে কথা এখানে বলা হয়েছে, আপনি তাহলে এটা বলতে চাইছেন যে সোনাগাছির মহিলাদের ধর্ষণ ও খুন হওয়াটা জায়েজ ব্যাপার, এটা কি বলতে চাইছেন? এই প্রশ্নটা ওনার কাছে রাখবো না, তার উত্তরটা উনি কি দিচ্ছেন সেটা তো আগে শুনতে হতো। তার উত্তর কি, মানে এই প্রশ্ন কি কখনো রাখা হয়েছে ওনাকে? আর তার উত্তরে কি উনি এটা বলেছেন যে হ্যাঁ ওটাই আমি বলেছেন কি সেটা? তাহলে একজন সাংবাদিক প্রশ্নের উত্তর না নিয়ে যদি নিজের মতো করে একটা সেন্টেন্স সাজিয়ে দিয়ে বলে দেন যে ওর মানে হচ্ছে এটাই, তার মানে উনি বলেছেন সোনাগাছির মহিলাদের ধর্ষিত খুন হওয়াটা খুবই জায়েজ ব্যাপার, নিজে ভেবে নিলাম, নিজে ধরে নিলাম, সেই মতো করে লিখে দিলাম, তাহলে এটা কি সাংবাদিকতা হলো? আমি অ্যাজ এ জার্নালিস্ট, একজন সিনিয়র জার্নালিস্ট, কলকাতা টিভির এখন খুবই দায়িত্বপ্রাপ্ত, যেটা বুঝতে পারছি, তার কাছ থেকে কি আমরা এইরকম আশা করি? উনি সাধারণ কোনো মানুষ নন, কোনো পলিটিক্যাল ফিগার নন, অন্য পার্টির সাংবাদিক। সাংবাদিকের চোখ নিরপেক্ষ চোখ হবে, সাংবাদিকের চোখ, সাংবাদিক বুঝে যান কোনো মানুষ কিছু, অনেক সময় অনেক মানুষ অনেক কিছু বলতে গিয়ে উল্টো পাল্টা বলে দেন,
উল্টোপাল্টা তো বলে দেন। তো বলে দেওয়ার পরে দেখবেন সাংবাদিকরা কিন্তু বুঝে যান যে কি বলতে চেয়েছেন, সেই মতো করে রিপোর্ট লেখেন, সেই মতো করে রিপোর্ট লেখেন। সাংবাদিকের অন্য চোখ আছে যে কেউ কিছু মানে সেন্টেন্স গত হয়তো ভুল বলে ফেলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন সেটা তিনি বুঝে যান, বুঝে গিয়ে সেই মতো করে রিপোর্ট তৈরি করেন। আর যদি বুঝতে নাও পারেন কোনো কারণে, তাহলে আবার ক্রস কোশ্চেন করেন যে এটার মানে আপনি কি বলতে চাইলেন, একটু বলুন না ক্লিয়ার করে, এটার মানে কি এটা। তখন উনি ঠিক করে দেবেন কি বলতে চাইলাম। আমি আবারও বলছি, আমি একেবারে দৃঢ় আমার বিশ্বাস রয়েছে, যদি এই প্রশ্নগুলো করা হতো, আমি জানি না আদৌ কখনো করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে আমাকে বলবেন, যদি এই প্রশ্ন করা হয়ে থাকতো পঙ্কজ দত্তকে যে আপনি তার মানে এই করেছেন, তার মানে আপনি এটা বলতে এটা এটা তার মানে আপনি কি এটা বলতে চেয়েছেন, যদি এই প্রশ্ন পঙ্কজ দত্তকে করা হতো, আমি নিশ্চিন্তে বলতে পারি উনি বলতেন যে না আমি ওটা বলতে চাইনি, আমি জাস্ট নিরাপত্তার তফাৎটা বলতে গিয়ে এটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি 100% শিওর উনি কিন্তু এই কথাটাই বলতেন। কিন্তু সেই ক্লারিফিকেশন না নিয়ে যদি নিজের মতো করে কিছু একটা চাপিয়ে দিই সোশ্যাল মিডিয়াতে বা কোথাও, আর যারা আমরা কিছু বলার চেষ্টা করছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেক মানুষের কাছে একটা একরকম ভাবে একটা প্রেজেন্ট করা হচ্ছে, যদি আমরা বলার চেষ্টা করি মানুষটার সম্পর্কে, আমরা ওনাকে ডিসকাউন্ট দিয়ে দিলাম, এবং তার মানে কি আমরা এন্ডোর্স করছি, মানে শব্দগুলো দেখুন, আমরা এন্ডোর্স করছি যে সোনাগাছির মহিলাদের ধর্ষিত খুন হওয়াটা খুবই জায়েজ ব্যাপার। এই জায়গাটা আমাদের কাছে খুবই আপত্তিকর লেগেছে। একজন সিনিয়র জার্নালিস্ট, এর বেশি আমি আর কিছু বলি না। তবে এই মন্তব্য খুবই গায়ে লেগেছে, আমাদের অনেকেরই গায়ে লেগেছে, আমাকে অনেকেই পাঠাচ্ছেন যারা পঙ্কজ দত্তর বিষয়ে কথা বলেছেন মানুষটি হিসেবে, সেই জন্য কিছু কথা বলতে আসা। আবার জানি না এরপরে আবার কোনো পোস্ট এসে যাবে কিনা মৌপিয়া নন্দীর তরফ থেকে আমাকে টার্গেট করে। করতে পারেন, পোস্ট করুন, মানুষও দেখছেন, দেখবেন, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। অ্যাজ এ জার্নালিস্ট আমাদের অন্য চোখ রয়েছে, সেই চোখে বিচার করতে হবে, যেন আমরা কখনো কারোর দিকে ওই, আমি জানি না পঙ্কজ দত্তর সঙ্গে ওনার কি ব্যাপার, হঠাৎ করে পঙ্কজ দত্তকে নিয়ে এতটা কেন পড়ে গেলেন। আরো দেখবেন অনেক মানুষ অনেক বিতর্কিত মন্তব্য করেন, অনেক মানুষ করছেন, এই রাজ্যে দেখবেন অনেক মানুষ করছেন বিতর্কিত মন্তব্য, সেই সব না কি করে একেবারে যেন পেছনে পড়ে গেছেন পঙ্কজ দত্ত। আমি জানি না, দেখা হলে জিজ্ঞাসা করবো প্রাক্তন আইজিকে যে কি ব্যাপার, আপনার সঙ্গে এত সমস্যা কিসের সমস্যা, এত উঠে পড়ে লেগেছেন আপনার ব্যাপারে, আমার খুবই কৌতূহল রয়েছে ব্যাপারটা নিয়ে। তো যাই হোক দর্শক, আমি আমার নিজস্ব একটা মানে গায়ে লাগার জায়গা বলে কথাগুলো বলতে এলাম। এবার যদি আপনাদের, যদি আমি কিছু ভুল বলি বলবেন, যে না আপনার ব্যাখ্যা ঠিক নেই বলবেন দর্শক, আমি শুনবো, দেখবো আপনারা কি কমেন্ট করছেন, বলবেন আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।